অভিশপ্ত শ্মশানের কালো জাদুকর, প্রেজেন্টেড বাই গল্পকই। রাত তখন গভীর, শীতের কুয়াশা পুরো গ্রাম ঢেকে ফেলেছে। দূরের বাঁশঝাড়ের ফাঁক দিয়ে ভেসে আসছে শিয়ালের ডাক, আর মাটির পথের পাশে শুষ্ক পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কারো অদৃশ্য পা, চুপচাপ, ধীরে, অথচ ভয়ঙ্কর ভাবে। মুরাদনগরের একদম শেষ প্রান্তে আছে শ্মশান ঘাট। গ্রামের মানুষ বলে এটা শুধু মৃতদের জন্য নয়, এখানে কিছু জীবিতও আসে যারা কালো জাদুর অভিশাপ ছড়ায়। বিশেষ করে অমাবস্যার রাতে কেউ যদি সেখানে যায় সে আর মানুষ হয়ে ফেরে না। আমার নাম আরিফ, আমি সাংবাদিক, তবে গ্রামের এইসব গুজব কখনো পাত্তা দেইনি। কিন্তু এবারের ঘটনা আমাকে বাধ্য করলো সব বিশ্বাস করতে। গত সপ্তাহে গ্রামের এক ছেলে রাহাত নিখোঁজ হয়ে যায়। ওর মা কেঁদে কেঁদে বলেছিল ওকে শেষবার শ্মশান ঘাটের দিকেই যেতে দেখেছে লোকে, কিন্তু সেখানে গিয়ে ওকে খুঁজতে কেউই রাজি হয়নি। আমি ঠিক করলাম এই কেসটা আমি দেখব। প্রথমে মনে হয়েছিল হয়তো সাধারণ অপহরণ, কিন্তু শ্মশানের কথা শোনার পর থেকেই আমার কৌতূহল বেড়ে গেল। আমি ক্যামেরা, টর্চ লাইট আর রেকর্ডার নিয়ে বের হলাম। পথে যেতে যেতে দেখলাম রাস্তার ধারে অদ্ভুত কালো কাপড়ের ফালা ঝুলছে। মনে হচ্ছিল এগুলো হয়তো কোনো তান্ত্রিকের বানানো তাবিজ বা অভিশাপের চিহ্ন। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর মন্ত্র উচ্চারণের শব্দ। ও কলিকা, মহাকাল, রক্তে বাঁধা আত্মা জাগো। আমি ধীরে ধীরে এগিয়ে দেখলাম মাটির উপর লাল গোড়া সিন্দুর ছড়ানো, মাঝখানে একটা কাটা মুরগির মাথা, আর চারপাশে কালো মোমবাতি জ্বলছে। সেখানে দাঁড়িয়ে আছে এক লম্বা কঙ্কালসার মানুষ, যার চোখ দুটো যেন জ্বলছে লাল আগুনে। ওর কণ্ঠ কাঁপছিল না, বরং ঠান্ডা নির্দয় ভঙ্গিতে মন্ত্র পড়ছিল। হঠাৎ সে থেমে আমার দিকে তাকালো, আর আমার শরীর যেন অবশ হয়ে গেল। তারপর ও বলল, তুমি এখানে কেন আরিফ? আমি চমকে উঠলাম। আমি তো আমার নাম বলিনি, ও কেমন করে জানলো? আমি উত্তর দেওয়ার আগেই ও হঠাৎ মাটিতে কিছু ছুঁড়ে মারল, আর আমার চোখের সামনে এক কালো ধোঁয়ায় ঘূর্ণি উঠল, যার ভেতর থেকে ভেসে এলো রাহাতের ভাঙা অস্পষ্ট চিৎকার, বাঁচাও! আমার মনে হচ্ছিল আমি অন্ধকারে টেনে যাচ্ছি। ঠিক তখনই হঠাৎ দূরে মন্দিরের ঘণ্টা বাজল। কালো জাদুকর হঠাৎ থেমে গেল, রাগে ফুঁসে উঠল, আর অদৃশ্য হয়ে গেল, যেন ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। আমি কোনোভাবে উঠে দাঁড়ালাম, কিন্তু বুঝতে পারলাম আমার গলায় একটা কালো দড়ি বাঁধা, যার মাঝে ছোট্ট একটা লাল পাথর গাঁথা। এটাও ইচ্ছে করে আমার গলায় দিয়েছে। আর সেই মুহূর্তেই আমি বুঝে গেলাম আমি এখন তার শিকার হয়ে গেছি। আগের রাতে আমি কোনোভাবে বেঁচে বাড়িতে ফিরেছিলাম, কিন্তু আগের রাতে যে কালো ধোঁয়া ও মন্ত্র আমাকে অশরীরীভাবে গ্রাস করেছিল তার শিহরণ আজও আমার শরীর কাঁপাচ্ছে। কিন্তু আমি থেমে থাকিনি। আমি জানতাম যদি রাহাতকে বাঁচাতে চাই আমাকে আবার শ্মশান ঘাটে যেতে হবে। দিনভর বাড়িতে প্রস্তুতি নিয়েছিলাম, ক্যামেরা, টর্চ, ল্যাপটপ সব একসাথে নিয়ে রওনা হলাম।
আমার বন্ধু সুমনও সঙ্গে ছিল। সে প্রথমে ভয়ে চিৎকার করতে করতে রাজি হয়নি, কিন্তু শেষমেশ বলল, আমি যদি না যাই তুমি একা মরবে, আর যদি যাই হয়তো আমরা দুজনেই বেঁচে থাকতে পারবো না। শ্মশানঘাটের কাছে পৌঁছাতে পৌঁছাতে অদ্ভুত নিস্তব্ধতা লক্ষ্য করলাম। পাহাড়ের ওপরে কুয়াশা আরো ঘন, বাতাসে ধোঁয়া আরো স্থির। দূরে পাহাড়ের ঢালে হঠাৎ হেসে উঠল শিয়ালের গোপন স্বর, কিন্তু আজকার হাসিটা অদ্ভুত, যেন মানুষই স্বর। আমরা গুহার মুখে পৌঁছাতেই দেখি গত রাতে যে কাটা মুরগির মাথা ছিল তা আজও রেখেছে কেউ, কিন্তু আশ্চর্যজনকভাবে মাথার চারপাশে লাল পাথরের আয়না বসানো, যেটা রাতের অন্ধকারে ফ্লিকার করছে। আমি বুঝলাম কালো জাদুকর আমাদের আগে থেকে দেখেছে। হঠাৎই আয়নার ভেতর থেকে ভেসে এলো রাহাতের মুখের অস্পষ্ট চিত্র। ও চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আমার টর্চের আলো ওর দিকে ঢালতেই দেখা গেল আয়নার ভেতর ওর শরীর কাঁপছে, আর কালো দাগ যেন ওর গায়ে জড়িয়ে গেছে। সুমন কাঁপতে কাঁপতে বলল, আরে ওরা আমাদের জন্য পরিকল্পনা করছে। আমি বুঝতে পারলাম এই ঘর, এই আয়না, এই জাদু এক ধরনের সত্তা ফাঁদ। যে কেউ একবার এতে পড়ে সে আর বের হতে পারবে না। আমরা হঠাৎ ঘরের চারপাশে তাকালাম। দেয়ালের পুরনো ছবি টর্চের আলোয় যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি ছবির চোখ আমাদের দিকে তাকাচ্ছে, আর কিছুই বলছে না, শুধু আমাদের ভয়ের প্রতীক্ষা করছে। আমরা একান্তে দাঁড়িয়ে ভাবছিলাম কিভাবে রাহাতকে বের করব। ঠিক তখন আয়নার ভেতর থেকে একটি ধোঁয়াটে হাত বের হলো, যা আমাদের দিকে আসতে লাগলো। হঠাৎ ধোঁয়া মিলিয়ে গেল, আর শুধু একটি চিহ্ন রয়ে গেল, এক অদ্ভুত প্রতীক, লাল রক্তে আঁকা, যা আমি আগে কখনো দেখিনি। পরবর্তী কয়েক মিনিটে আমাদের চারপাশের বাতাস স্থির না থেকে হঠাৎ ফুঁসতে শুরু করলো। একটি অদ্ভুত কণ্ঠ বলল, রক্তের শপথ পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ বাঁচবে না। আমরা চিৎকার করতে চাইলে কোনো শব্দ বের হলো না। আমি বুঝলাম কালো জাদুকর আমাদের শুধু দেখছে না। আমাদের নিয়ন্ত্রণ করছে। পর্ব 1 এখানেই শেষ। পর্ব 2 দেখতে চোখ রাখুন গল্পকে চ্যানেলের পর্দায়। আগামীকাল রাত ঠিক 8টায়।